সহকারী হয় রাশেদ খানদের মতো দালাল দুষ্ট চক্রের লোকেরা, সেই দেশটা কোন দিকে ধাবিত হচ্ছে সেটা আর বুঝতে বাকি নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গত নির্বাচনে সি গ্রেডের, সি ক্যাটাগরির যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেই সি গ্রেডের প্রার্থী ছিলেন রাশেদ। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক সহকারী তথা সচিব পদমর্যাদার একটা পদ পেয়েছে। চাটাচাটি করলে পাওয়া যায় কিংবা দালালি করলে কিছু না কিছু হয়, সেটা কিঞ্চিত হয়তো তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাক্ষরও রেখেছেন। সেজন্য আমি কংগ্রেচুলেট করছি যে আপনার এই সফলতার পিছনে আপনার অনবদ্য বিরোধী মতের মানুষদেরকে গালিগালাজ করা, তাদের উপরে মিথ্যা তহমত দেয়া, যাদের তা খেয়ে নজিন খেয়ে মানে এক কথায় জাকাত খেয়ে যাদের কাছ থেকে বড় হয়েছেন সেই জামাত শিবিরকে তুলধনা করার মাধ্যমেই আপনি আকৃষ্ট করতে পেরেছেন একজন প্রধানমন্ত্রী। বিএনপির মতো একটি দল এই ধরনের চাটুকারদেরকে যখন রাজনৈতিক সহকারী বানাতে পারে, তাহলে এই দলের যারা মূল আদর্শিক ভিত্তি তাদের স্থানটা কোথায়? এই রাশেদ খান যখন আমি বিএনপি করতাম তখন আমার সাথে টকশোতে বহুবার তার একেবারে ডাইরেক্ট টকশোতে মানে কি বলে ওটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কথা হয়ে ডিবেট হয়েছে। বারবার তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করতেন। তিনি বলতেন পরিবারতন্ত্রের রাজনীতি চলতে দেওয়া যাবে না, কৃষকের ছেলে গরিবের ছেলে আমরা প্রধানমন্ত্রী হব, গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে, আমাদের নেতৃত্বে এই বিএনপি টিএমপিকে আসতে হবে। আন্দোলন সংগ্রাম বিএনপি টিএমপি করতে পারে না, ব্যর্থ আমরা করে দেখাচ্ছি। সেই রাশেদরা আজকে শুধু জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে, শুধু একটি দলকে সারাক্ষণ গালিগালাজ করার কারণে এই একটা কোয়ালিটি দিয়ে তিনি রাজনীতি এসেছেন। আমার ঝালকাঠি এক আসনে যখন বিএনপির প্রখর নেতা তৎকালীন সময়ের ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম বারবার নির্বাচিত এমপি এবং সাবেক মন্ত্রী ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম, তিনি যখন দল পদত্যাগ করলেন, চেঞ্জ করলেন, আওয়ামী লীগে গেলেন, তখন এই বিএনপির কোন একটা গোষ্ঠী আমাকে বলেছিলেন যে আপনি এখন শুধুমাত্র জামাত বিরোধিতাটা শুরু করে দেন, জামাতের পক্ষে একটা স্টেটমেন্ট আর দরকার নেই, বিএনপি নিয়ে পড়ে থাকেন, তাহলেই আপনার সফলতা, আপনি সেখানে নমিনেশন পাবেন। তা আমি প্রশ্ন তুলেছিলাম যে আসলে আমি কোন ভাবে জামাতের বিরোধিতা করব। জামাত আমার রাজনৈতিক দল তখন ছিল না, কিন্তু আমি শুধু একটা প্রশ্নই নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করেছিলাম যে গতকালকের পর্যন্ত আমি যেই দলটার কোনো অন্যায়, তার উপরে জুলুম করা, অত্যাচার করা, সেই ফেসিবাদ যে জুলুম অত্যাচার করেছে সেটার আমি প্রতিবাদ করেছি, আজকে হঠাৎ করে আমি সেই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো এবং শুধু একটা নমিনেশনের জন্য, আমার কাছে ভালো লাগে না। দল আমি তখনও ত্যাগ করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই দলটা করার জন্য চরম চাটুকার হতে হবে, চরম মিথ্যাচার করতে হবে, সকাল সন্ধ্যা বলতে হবে। যেমনটা এখন রাশেদ বলে যে কেউ জামাত করলে ইমান হারানোর সম্ভাবনা আছে, এই রাশেদ এখন বলে জামাত সবচেয়ে নিকৃষ্ট দল, জামাত বাংলাদেশের ইতিহাসের বিরোধী দলের মানে পতন হবে সেটা বাংলাদেশে জামাতের হবে, মানে জামাত শুধু জামাত ছাড়া আর কোনো তার মুখে কথা নেই। আর এই একটা যোগ্যতাই আজকে বিএনপির চরম শত্রু রাশেদকে সচিব মর্যাদা নিয়ে এসেছে। এখন বুঝতে পেরেছি যে সেই সময়ের মানুষটি আসলে তিনি নিশ্চয়ই আমার শুভাকাঙ্ক্ষী ছিলেন, না হয় বলতেন না। তিনি বুঝতে পেরেছেন যে ডক্টর ফয়জুল দেবী জামাত ইসলাম তথা এই জুলাইয়ের পক্ষে কিংবা এনসিপির পক্ষে কিংবা যারা মজলুম তাদের পক্ষে বেশি কথা বলতে যায়, সে বিএনপি করতে পারবে না। আমি সেই বড় ভাইকে স্যালুট জানাই, আপনার কোনো দোষ নেই। উনি আমাকে পরামর্শ দিয়ে বলেছিলেন যে আপনি আজকে থেকে মুখটাকে বন্ধ করেন, সব পেয়ে যাবেন, কারণ আপনার চেয়ে গত 16 বছর বিএনপির পক্ষে এত কথা কেউ বলেন। আজকে তার কথাই সব। পা চাটা দালালি করা যদি কোয়ালিটি হয়, এখানে দল করা কিংবা আন্দোলন করা, সংগ্রাম করা, 16 বছরের পঙ্গুত্ব বরণ করা, জেল খাটা, জুলুমের শিকার হওয়া, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় নির্যাতনের শিকার হওয়া, সেই মানুষগুলোর কোনো নেই, এখন নেই। এটাই বাস্তবতা। নূর ভাইয়ের প্রতি যে ভালোবাসা ছিল সব শুধুমাত্র একটা জায়গায় শেষ হয়ে গিয়েছে, আপনারা আপনাদের আদর্শের পরিবর্তন করে ফেলেছেন। আদর্শটা কি? নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হবে, আপনারা সেখান থেকে চলে এসেছেন। পিআর পদ্ধতির উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করতে হবে এবং অন্য কক্ষ করতে হবে, এ ব্যাপারে আপনারা বক্তব্য দিয়েছেন, এখন সে বক্তব্য নাই। রাষ্ট্র সংস্কারের পক্ষে বক্তব্য দিয়েছেন, বক্তব্য নাই। গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন, বক্তব্য নাই। এমনকি জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশে পর্যন্ত বক্তব্য দিয়েছেন বিপিনুল হক নূর। সেখান থেকে সুইচ করে চরম ভাবে একেবারে আপনি চলে আসলেন আরেকটা যদি অসুবিধার কিছু নেই, কিন্তু আপনার সেই রাজনৈতিক বক্তব্যের ফুলঝুরিটা কোথায়? যখন মার খেয়ে হসপিটালে গিয়েছেন তখন সর্বাগ্রে সব থেকে বেশি ছিল এই জামাত শিবির এবং অন্যান্য সংস্কারবাদী মানুষ, কিন্তু তাদেরকে ভুলে গিয়ে একজনে একটা মন্ত্রিত্বের জন্য, আরেকজনে একটা সচিব কিংবা এই সকল ব্যক্তিরা মানে মন্ত্রণালয়ের জন্য এখন সম্পূর্ণভাবে দেউলিয়া হয়ে সত্য কথাই ভুলে গিয়েছে। আসলে কি জানেন, সবাই শুধু ওইটা চাপতে চায়, কিছু পেতে চায়। সলিড ভালো ভদ্র মানুষের সংখ্যা বাংলাদেশে কমে গিয়েছে। এরা আওয়ামী লীগ থেকেও পারলে চাপতো, পারে না এই বিধায় চাপতে পারে, এটাই সত্য কথা। এদের কাছে যেমন আজকের বিএনপি অনেক ইম্পর্টেন্ট হয়েছে, এদের কাছে আওয়ামী লীগও ইম্পর্টেন্ট হতো যদি আওয়ামী লীগ ওদের কাছে সেরকম কিছু দিতে পারতো। ওগুলো মুখে বলে আমরা অনেক কিছু পেয়েছি, নেই নেই, আরে তুমি কিছু পাওই নাই তাই তাদের দল করতে পারো, কারণ তোমাদের চরিত্রের মধ্যে এখন যেটা দেখছি একটা মানুষের মধ্যে নেই যে তোমরা এখন রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবছো। জুলাইয়ের এত বড় একটি আন্দোলন হলো, রক্ত ঝরা ইতিহাস, রক্তের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশকে আজকে অবজ্ঞা করছো তোমরা। এই নতুন বাংলাদেশকে আজকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের থাকে তোমরা বিরোধিতা করছো, তাহলে তোমরা কিসের রাজনীতি? আজকে সলিড মানুষগুলো এই জায়গায় কোনো সুযোগ নেই, ধান্দাবাজদের সুযোগ তৈরি হয়েছে। এই রাশেদ নুরুল হক নূরকেও এমপি চায় নাই, শুধু একা এমপি হবে, সেজন্যই নূরকে একটা চিঠি দিয়েছিল বিএনপি, আর ওকেও একটা দিয়েছিল, কারণ দলের চেয়ারম্যান বাদ দিয়ে চিঠি দেওয়া যায়। কিন্তু মূল এজেন্ডা ছিল শুধু রাশেদ এবং বিএনপির শীর্ষস্থানীয় একজন ব্যক্তির। সেই দিনের মন্তব্য এই ছিল যে রাশেদ তোমাকেই শুধুমাত্র তারেক রহমান সব বিশ্বাস করছেন, নূরকে কিন্তু বিশ্বাস করা যায় না, তুমি নূরকে ধরে বেঁধে রাখতে হবে। এই ধরে বান্ধার জন্যই শুধু আজকে এই পুরস্কার পেলেন। আমি অনেকের কথা বলতে চাই না, কারণ সম্পর্কের দিক থেকে তারা আমার অনেক বড় ভাই। যখন আমি বিএনপি করেছি তখন এই মানুষদের চিত্র দেখেছি। এই শুধুমাত্র দালালি করে রাজনৈতিক স্থান যদি এরকম হয়ে যায়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে আমাদের সত্যিকার যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ তাদের কিন্তু আজকে সেই ভালো মানসিকতা